আসছে 20 অক্টোবর ফারাজ এলাহির জন্মদিন। এই বছর 31-এ পা দেবে। চিত্রা নিজের জন্মদিনের কোনো গিফট পায়নি। পাবে কেমন করে? তার তেমন বন্ধু ছিল না। যাও জানুয়ারির দিকে কয়েকটা জুটত, ডিসেম্বরের 31 তারিখ আসার আগেই সব সম্পর্ক নষ্ট হয়ে যেত। একবার চিত্রার মুনমুন নামক একটা বান্ধবী হয়েছিল। তার সাথে ছিল গলায় গলায় খাতির। মেয়েটার জন্ম তারিখ মার্চ মাস ছিল। এপ্রিলে বন্ধুত্ব হলো। সেইবার সোহাগের থেকে টাকা নিয়ে মেয়েটাকে চেরি হিজাব গিফট করেছিল চিত্রা। খুব আশায় ছিল ডিসেম্বরে এবার কেউ তো আর তাকে গিফট দেবে। ওমা, জুন আসতে না আসতে বিরাট একটা ঝগড়া বেঁধে দুইজন আলাদা হয়ে গেল। শেষে ডিসেম্বরে আর কিছুই পাওয়া হলো না। সেই হেজাবের টাকা জলে চলে গেল ভাবলেই মনটা চাই নিজের গালে দুটো চড় কষতে। চিত্রাকে যদি কেউ কোটি টাকাও দিয়ে দেয় তবুও ওই হিজাবের 250 টাকার কথা কবুও ভুলতে পারবে না। বাড়িতে এসে চিত্রা সরাসরি রুমে চলে যায়। ফারাজের বিদেশে একটু ঝামেলা হচ্ছে, তার কিছুদিনের মাঝেই ইতালি যাওয়া জরুরি। কিন্তু এখানে সে চিত্রাকে একা ফেলে কি করে যাবে? সোহান পালোয়ান এখন আর কোনো ঝামেলা করে না, কিংবা বাকিরাও। এখন যে যার কাজে। চিত্রা স্বাভাবিক, তবে এত স্বাভাবিকের মধ্যে ভেজাল লুকিয়ে থাকে। ফারাজ অভ্রকে এতগুলো কল করার পরও ধরল না। এই বেটা হচ্ছে তার বইয়ের পর দুনিয়ার সবচেয়ে ছোট লোক। ফারাজ অভ্রের নাম্বার এডিট করে 2 নাম্বার ছোট লোক দিয়ে সেভ করলো। আহ, একটু শান্তি শান্তি লাগছে এখন। সে পাঞ্জাবিটা গায়ে জড়িয়ে অভ্রের রুমের দিকে যায়। নক করবে কি করবে না ভেবেই ঢুকে পড়ল। নক করার মতন সময়ও ফারাজ এলাহির নেই। ভেতরে ঢুকতেই তার চোখ ছানা পড়া। চেয়ারের সাথে অভ্র হাত পা বাঁধা অবস্থায় বসে আছে, হাফ প্যান্ট পরা, গায়ে কোনো জামা নেই। আয়েশার হাতে একটা লাঠি, অদ্ভুত দেখতে। সে দাঁড়িয়ে আছে অভ্রের ঠিক সামনেই। এসব দেখে ফারাজ নিজেই দ্বিধায় পড়ে যায়। কি বলবে? ফারাজের মুখে দেখে মনে হচ্ছে সে হয়তো নক না করে আসায় লজ্জাবোধ করছে, কিন্তু পরক্ষণেই ফোনটা বের করে একটা ছবি তুলে বলল, কালকে পত্রিকায় ব্রেকিং নিউজ কি হবে জানো? কুদ্দুসের বাপ দরজা খুলে হাফ প্যান্ট পরে কালামায়ের খাচ্ছে বউয়ের হাতে। বলেই ফারাজ নিজের রুমের দিকে বাঁক নেয়। অভ্র যেয়ে উঠে গিয়ে ফারাজকে আটকাবে, তার উপায় কই। মুখে তার টেপ মারা, হাত পা বাঁধা তার। এটা তার বউ নাকি নিংটি ইঁদুর? ফারাজ নিজের রুমে গিয়ে দেখলো চিত্রা বিছানায় শুয়ে আছে। এই মেয়ে এত নোংরা কেন ফারাজ জানে না। হঠাৎ ফারাজ কি একটা ভেবে বলল, আসো তোমাকে বায়োলজি ক্লাস করাই। কোন চ্যাপ্টারের সমস্যা? চিত্রা চোখ না খুলেই গম্ভীর গলায় বলল, আপনি কি ভুলে গেছেন আমি কমার্সের ছাত্রী? আর নিজেও তো অ্যাকাউন্টিং নিয়ে পড়েছেন। সুইটহার্ট, পুরুষ মানুষ জন্ম থেকেই বায়োলজির বিদ্যা অর্জন করে আসে। শিখতে তো হয় মেয়ে মানুষের। দেখো, ভয়ের কিছু নেই। আমি আস্তে আস্তে সহজ ভাষায় সহজ কৌশলে তোমাকে শেখাবো। চিত্রা মুখ ভেঙচি কেটে বলল, আর আমি জোরে জোরে কঠিন ভাষায় আপনাকে পিটুনি দিয়ে এই ঘর থেকে তাড়াবো। যান গিয়ে গোসল করে এসে ঘুমান। বেশি ঢং করেন, ছোট লোক কোথাকার। ফারাজ টেনে চিত্রাকে বিছানা থেকে উঠিয়ে শাওয়ার নিতে গেল। বউ তার ডিগ্রি অর্জন করা বজ্জাত হয়ে যাচ্ছে। না না, একে একটা বাচ্চা ধরিয়ে এবার থামাতে হবে। বাচ্চা থাকলে এমন ভণ্ডামি করার সময় পাবে না। কিছুক্ষণ পর চিত্রা ভিজা চুলে বেরিয়ে আসে। ফারাজ রুমে এসে সবেমাত্র ট্রাউজারটা পরেছে। ঘরে তখন শুধু বিছানার পাশে ছোট্ট টেবিল ল্যাম্পের আলো জ্বলছে। চিত্রা ধীরে ধীরে বিছানায় এসে বসে, তোয়ালে দিয়ে চুল মোছার চেষ্টা করে। ফারাজ পেছন থেকে এসে কাঁধে হাত রাখে। দাও, আমি দেই। চিত্রা কিছু না বলে তোয়ালাটা এগিয়ে দেয়। ফারাজ আস্তে আস্তে তার ভেজা চুল মুছতে থাকে। সেই মুহূর্তে এতটা নরম যে সময় যেন এক ফোঁটা হয়ে কপাল বেয়ে গড়িয়ে পড়ে। আপনি কিভাবে পারেন এতটা ভালোবাসতে? আমি তো কখনো নিখুঁত ছিলাম না। তোমার খুঁতগুলোর মধ্যেই আমার ভালোবাসা লুকিয়ে আছে, আর ত্রুটির ভেতরে আমার পূর্ণতা। ভালো না বেশে থাকে কি করে বিবিজান? চুল মোছা শেষ হলে ফারাজ তার কপালে আলতো চুমু দিয়ে বলে, জানো, তোমার কাছে পেয়ে আমি সব পাওয়া হয়ে যায়। এমনকি পৃথিবীতেও আমার কাছে ছোট লাগে তখন। তাহলে আমায় হারালে আপনি পৃথিবীটা কি ফাঁকা হয়ে যাবে? হারানোর কথা বলো না। আমি তো হারানোর আগে হারিয়ে যাই তোমার ভাবতে ভাবতে। চিত্রা চোখ নামিয়ে বলে, আপনি সবসময় এমন বলেন, কিন্তু একদিন যদি আমি হারিয়ে যাই? ফারাজ থেমে যায়। তার চোখে গভীরতায় কেমন যেন ভারী হয়ে ওঠে। তুমি হারিয়ে গেলে আমি খুঁজে খুঁজে বাঁচবো, আর না পেলে হয়তো নিজেই হারিয়ে যাব। আচ্ছা, আপনি বাকি প্রেমিকদের মতন আমায় নিয়ে গান লিখেন না কেন? প্রেমিকরা তার প্রেমিকার জন্য গান উৎসর্গ করে। তোমায় নিয়ে আমি গান লিখি না, কারণ আমার হৃৎপিণ্ডটাই তো একটা চলন্ত কবিতা, যার প্রতিটা ছন্দে শুধু তুমি আছো। তাই আমার উৎসর্গের প্রয়োজন নেই। আপনি যদি কখনো আমাকে ছেড়ে কাউকে ভালোবাসেন, এত কথা বলেও? ফারাজ চিত্রার চোখের দিকে তাকিয়ে বলে, তোমার নামের নিচে অন্য
কারোর নাম আসে না, আসবেও না, এমনকি ভুলেও না। এই হৃদয়টা জুড়ে একটা খাতা, যেখানে একটাই নাম লেখা, মিসেস চিত্রাঙ্গনা। চিত্রা এবার চুপ করে তার দিকে তাকায়, মুখের দিকে নয়, চোখে। সেই চাহনি অনেক কিছু বলে দেয়, যা ভাষা দিয়ে বলা যায় না। ঘরের আলো নিভে গেল, সেই নিভে যাওয়া আলোতেই রয়ে গেল কেবল চিত্ররাজের ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠে অভ্রের ফারাজের কাছে যেতে ইচ্ছা করলো না। কাল কি না কি ভাবলো সে। অভ্র কালকের কথা মনে পড়ে যায়। সন্ধ্যায় সে একটু ঘুমিয়েছিল, স্বপ্নে দেখলো 4টা বউ তার সাথে সেই রকম ঝাঁকানাকা একটা নাচ দিচ্ছে অভ্র। ওমা, আচমকা দেখলো আয়েশা ঝাড়ু নিয়ে চেঁচিয়ে তেড়ে আসছে তার দিকে। সঙ্গে সঙ্গে স্বপ্নটা ভেঙে গেল, তাও আবার আয়েশার চেঁচানো শুনে। অভ্র এক লাফে উঠে বসতে আয়েশা জিজ্ঞাসা করলো, ঘুমের মধ্যে হাসছিলেন কেন সরকার ভাই? অভ্র এত করে কথা লুকানোর চেষ্টা করলো, কিন্তু এই ধরনই তার পেট থেকে কথা বের করেই ছাড়লো। তারপর আর কি, কতক্ষণ নিজের গালিবিদ্যা অভ্রের উপরে ঢেলে শুরু করলো বিশেষ পানিশমেন্ট দেওয়া। গুন্ডি মহিলার লজ্জাশীল অভ্রের জামা কাপড় খুলে নিয়ে চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে চুল ধরে টেনে দিল। লাঠি দিয়ে খোঁচা মারার আগেই তো ফারাজ চলে এলো। যদিও এসে ভালোই করেছে, ভালোই হয়েছে। শাকচুন্নির ঘরণীটা দরজায় ছিটকিনি লাগাতে ভুলে গিয়েছিল। আল্লাহর উচিত বিচার করেছে। তবে এখন সে নিজে তো ফারাজের সামনে দাঁড়াতেই পারবে না, আর অভ্র তো কচু গাছের সঙ্গে ফাঁসি দিয়ে মরার অবস্থা। অভ্র তাই ঠিক করলো আজ সকাল সকাল সে কেটে পড়বে। আগে এমন সকাল সকাল এই বাড়ির 14 গোষ্ঠী জেগে উঠতো, রান্না বান্না করতো। এখন সবার ঢং বেড়েছে। রান্নাঘরের সামনে দিয়ে অভ্র যাওয়ার সময় একটা শব্দ কানে এসে ধাক্কা খেলো। ওমা, ভূত নাকি? যদিও এই ভূত তার বইয়ের মতন বজ্জাত হতে পারবে না। অভ্র চলে যাওয়ার জন্য পা বাড়াতেই কিচিরমিচির শব্দ হয়, কিংবা ওই যে কেউ কিছু খাচ্ছে, কেউ এমন। ভয় ভয় করে অভ্র, তবে মনকে শক্ত করে এবার ঠিক করলো একবার দেখেই আসবে রান্নাঘরে কে। অভ্র ফোনের ফ্ল্যাশ অন করে রান্নাঘরের দিকে পা বাড়ায়। এক পা দু পা ভেতরে প্রবেশ করতেই মাথা ঘুরিয়ে যাওয়ার মতন অবস্থা। কিচেন টপে চিত্রে বসে আছে, তার কোমর আঁকড়ে ধরে আছে ফারাজ। এত কাছাকাছি! ওমা, এরা এমন সময় এত কাছাকাছি এখানে কি করছে? অভ্রকে দেখে চিত্রা ফারাজকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। চিত্রা বোকাশোকা মুখ নিয়ে অভ্রকে কিছু বলতে যাবে, তার আগে অভ্র বলল, নিউজ পেপারে আজকে একটা চরম খবর ছাপবে। চিত্ররাজ সকাল সকাল কিচেনে কট বলে অভ্র বাইরের দিকে দেয় এক দৌড়। আর ফারাজ, সে তো অভ্রর পেছনে ছোটে। বিকালে মোহনার শরীরটা অসুস্থ হয়ে যায়। রওশন তাকে নিয়ে হাসপাতালে যায়। গিয়ে মোহনার বিষয়টা যখন জানতে পারে, তখন ভেতরটা চিড়ে যাওয়ার অবস্থা। এ কি করে হলো? মোহনা সহ নিজের জীবনটাও শেষ করে দিল। এই মুখ নিয়ে এখন সে কি করে মোহনার সামনে গিয়ে দাঁড়াবে? হাসপাতালের করিডোরে বসেছিল রওশন। ডাক্তার ভেতর থেকে বেরিয়ে এসে যখন বলল, এবার আপনি ভেতরে যেতে পারেন স্যার। রওশন কথা না বলে এক পা দু পা করে ভেতরে চলে গেল। ডাক্তার তার হাতে রিপোর্ট দিল। মোহনা দ্বিধায় রওশনের দিকে তাকাতে লজ্জা পাচ্ছে, ভয় হচ্ছে তার, কারণ সে জানে রওশন এখন নিজেকে দোষারোপ করবে, অথচ ভুল তো তারই। রিপোর্টটা দেখার পর রওশন কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। তারপর মোহনার পাশে রিপোর্ট রেখে বলে, তোমার এত কষ্ট হচ্ছিল এতগুলো দিন, একবারও বললে না কেন? একটুই তো, তোমাকে যে যন্ত্রণা দিয়েছি তার চেয়ে কমই ছিল। এভাবে কেন বলছো? আমাকে একটাবার বলতা, আমার জন্য তোমাকে না জানিয়ে আরো কত কষ্ট সহ্য করতে হয়েছে। মোহনা চুপ করে রইল, তারপর বলল, তুমি আরেকটা বিয়ে করতে পারবে, আমার তো বাচ্চা হবে না, তুমি তো বাচ্চার বাবা হওয়া ডিজার্ভ করো। পাগল হয়েছো মোহনা? তোমার গায়ের গন্ধ ছাড়া এই রসনের সকাল শুরু হতে চায় না, আর তুমি বলতেছো আরেকটা বিয়ে করতাম? পৃথিবীর অসম্ভবতম কাজ। অসম্ভবকে আমার জন্য সম্ভব করো রওশন ইলাহি। করতে পারবে না? তা করার প্রয়োজন নাই। কেন? রওশন রিপোর্টটা মোহনাকে দেখায়, যেখানে স্পষ্ট লেখা আছে মোহনা মা হতে পারবে। আগে ডাক্তার ভুল চিকিৎসা দিয়েছিলেন। আসলে শেষবারের বাচ্চাটা নষ্ট হওয়ায় একটু সমস্যা দেখা দিয়েছিল। তাছাড়া প্রস্রাবে ইনফেকশন থেকেই মূলত পেট ব্যথা। অথচ একটা ভুল চিকিৎসা তো তাদের সব সিদ্ধান্তই শেষ করে দিতে বসেছিল। ডাক্তারের চেম্বার খুললেই হয় না, আগে যোগ্য ডাক্তার হওয়া লাগে। মোহনার চোখে জল চলে আসে। তাহলে তাদের আর কোনো কষ্ট নেই, তারা সম্পূর্ণ একটা পরিবার হতে পারবে। রওশন হাত এগিয়ে দিতেই মোহনা তার হাতে দুটো শক্ত করে ধরে। দুজনের চোখে জল, তবে এই জল সুখের। রওশন মোহনার গালে কপালে চুমু খায়, হাতে চুমু খায়। হঠাৎ তার ফোনে একটা কল আসে। স্ক্রিনে রাজনের নাম দেখা মাত্রই মুখ কালো হয়ে যায়। রওশন একবার মোহনার দিকে তাকায়, তারপর আস্তে করে ফোনটা তুলে কানে ধরে। সঙ্গে সঙ্গে ওপাশ থেকে রাজনের কর্কশ কণ্ঠ ভেসে আসে, কিরে জানোয়ার, তুই কি রসের ভালোবাসা রেখা কাজে আসবি, নাকি আমার অন্য পদ্ধতি দেখাইতে হইব?
ফারাজের সন্ধ্যায় একটা ইভেন্ট আছে, চিত্রাকেও সঙ্গে যেতে হবে। অনেক হয়েছে, এবার মনির সঙ্গে দেখা করানোর পালা। সামান্য একটু মনির সঙ্গে দেখা করালেই বুঝি চিত্রা সব জেনে যাবে। চিত্রার বাসায় আসার পর থেকে কেমন যেন দূরে দূরে থাকছে। এই মেয়েটাকে আল্লাহ যে কোন মাটিতে তৈরি করেছে, সেকেন্ডে সেকেন্ডেই রূপ বদলায়। যদি রূপ বদলানোর বিষয়ে মেয়ে মানুষের আর গিরগিটির মধ্যে প্রতিযোগিতা হতো, তবে ফারাজ 100% নিশ্চিত প্রথম প্রাইজটা নারী জাতি পেত। সন্ধ্যায় ফারাজ নিজে চিত্রাকে শাড়ি বের করে পড়তে বলল। চিত্রা মুখ কুচকে বলল, কিছু করবো না, এমনিই চলে যাব। ফারাজ চোখ বড় করে বলল, করবো না মানে? নিংটু যাবা? হাও ছোট লোক, যা শাড়ি পর আবুলের নাতি। চিত্রা নির্বিকার মুখে জবাব দিল, পড়তাম না, তুই পর। এই বউ, এই দেখি দেখি, গুলিস্তানের বউ এক্সচেঞ্জ হয়ে গেল নাকি? ফারাজ অবাক ভঙ্গিতে বলল। ফারাজ এসে আচমকা চিত্রের ঠোঁটে চুমু খায়, অতঃপর জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, না তো, বউ তো আগেরটাই, ঠিকই তো আছে। চিত্রা হতভম্ব হয়ে তাকায়, আপনি চুমু খেলেন কেন? খাইনি তো, পরীক্ষা করে দেখলাম তুমি আসলে আমার বউ কিনা, তাই বলে চুমু খেতে হবে? আরে ওইটা চুমু হলো? ওইটা আমার পরীক্ষা নিরীক্ষা করার পদ্ধতি। ও আচ্ছা, হুম। চিত্রাও কম যায় না, কটাক্ষের ভঙ্গিতে বলে, তাহলে জমেলা দাদিকে ডেকে আনি। মানুষকে আজকাল চিনতে পারছি না, একটু পরীক্ষা করে দেখবেন আসলে কি সে আমাদের জমেলা দাদি নাকি? ফারাজ বউকে কিছু বলতে যাবে, তার আগেই পর্দার আড়াল থেকে জমেলা বের হয়ে বলল, আই অ্যাম কামিং হিন্দু বয়, প্লিজ পরীক্ষা মি। ফারাজ একটা ঢোক গিলল। একবার বউ, অন্যবার জমেলার দিকে তাকালো, তারপর বলল, তোমার মতো বউ থাকলে রে আমার আর শত্রুর দরকার নাই। ঘরের শত্রু যখন আর বিভীষণ নয় রে, বরং বৌসন হয়ে গেছে। সুলাইমান ইলাহির কবরের সামনে বসে আছে জুনায়েদ, সঙ্গে কতগুলো মদের বোতল আর সিগারেটের প্যাকেট। নিজেও নেশা করেছে। সে কখন থেকে কবরের সামনে বসে আছে, কত কথা বলছে। ফারহাদের পাশে সুলাইমান ইলাহির কবর, তাদের পাশে রুমানার জন্য জায়গা রাখা। ওই তো পাশে আরেকটা কবর আছে, জুনায়েদের স্ত্রীর মমতাজের কবর, তার পাশে জায়গা খালি, জুনায়েদের নিজের জন্য রাখা নির্ধারিত মৃত্যু। আচ্ছা, মানুষ মারার আগে তার জন্য কবর খুঁড়ে রাখাটা কেমন অদ্ভুত নয় কি? মৃত্যু না আসতেই তখন ভয় আতঙ্কিত হয়ে থাকতে হয়। জুনায়েদ উঠে গিয়ে সুলাইমান আর ফারহাদের কবরের উপর মদের বোতল রেখে বলে, নে নে, মদ গিল সব। কবরের নিচে মদ ছাড়া তোদের থাকতে অনেক কষ্ট হচ্ছে, তাই না? পরের বার আসার সময় আরেকটা মাইয়া নিয়ে আসবো। কতদিন হইল ফারহাদ আর সুলাইমান ইলাহি মাইয়াগোর সঙ্গে শোয় না, এত কষ্ট নিতে পারতেছি না। জুনায়েদ ইলাহি সুলাইমানের কবরে পেরিয়ে মমতাজের কবরের সামনে এসে দাঁড়ায়, তারপর কবরের সামনে ঢলে পড়ে কান্না করে, হাহাকার করে, মমতাজকে গালাগালি করে। এই স্বার্থপর মহিলা তাকে রেখে চলে গেছে বলেই তো জুনাহিদের এত কষ্ট। ছেলে মেয়েগুলোকেও একা মানুষ করতে পারলো না, মেয়েটা হারিয়ে গেল। জুনাহিদের এখন মরার কথা ভাবলে কষ্ট হয়। বইয়ের সামনে দাঁড়িয়ে এসব জবাব দেওয়ার ভয়ে তার কষ্ট হয়। তুই থাকলে আমি বদলাতে পারতাম, জানিস? কেউ থামাইলো না আমারে, তুই থামানোর আগেই চইলা গেলি। জুনাইদ কাঁদতে কাঁদতে মমতাজের কবরের পাশে শুয়ে পড়ে। সে বকবক করতে করতে হুঁশ হারানোর আগেই জোহান এসে উপস্থিত হয়। হুঁশ হারালো জুনাইদকে তার বাড়ি নিয়ে যেতে হবে, তবে যাওয়ার সময় মায়ের কবরে মাটিগুলো সে হাত বুলিয়ে দেখে। বলল, মা, আমি কি ভালো হতে পারতাম না বলো? ওরা আমায় ভালো হতে দেয়নি কেন? জোহান জুনাইদের একই বলি, তবে কারোর বলি স্ত্রীর জন্য, কারোরটা মায়ের জন্য। সন্ধ্যায় চিত্রাকে নিয়ে একটা আশ্রমে যায় ফারাজ। সে বছরে একবার এমন বড় করে অনুষ্ঠান করা হয়। ফারাজ সবার সাথে সময় কাটায়। চিত্রা একটা কাতান শাড়ি পরেছে আজ, গাঢ় সবুজ রঙের। ফারাজের গায়েও আজ একই রঙের একটি পাঞ্জাবি। এখানে চিত্রার সঙ্গে ফারাজ মনি নামক এক বৃদ্ধার পরিচয় করিয়ে দেয়। ফারাজের বাসায় অনেক আগে এই মহিলা কাজ করত, তারপর বৃদ্ধাকে তার নিজের ছেলে মেয়ে ঘর থেকে বের করে দেয়। সেই থেকে এখানেই থাকেন। এই আশ্রমটা আগে সাফিয়ের নামক এক নারী নাকি চালাতো, এখন ফারাজের আন্ডারে চলে। চিত্রা বৃদ্ধার সঙ্গে বসে গল্প করে। ঠিক করে তো উনি কথা বলতে পারেন না, তবুও বলেন। তার নাম লতামণি। লতামণি মায়া ভরে ভাঁজ পড়ে যাওয়া হাত দিয়ে চিত্রার গালে হাত দিয়ে আঙ্গুল বুলিয়ে দেন। ফারাজকে বলেন, তোমার বউ কিন্তু ভারী সুন্দরী, ঠিক যেন আরেকটা সাফিয়াকে দেখছি। চিত্রার কথায় কথায় বুঝেন এই সাফিয়া মহিলা আসলে অনেক সুন্দরী। চিত্রা তাকে দেখার ইচ্ছা করলো, তবে ফারাজ জানালো সে কোথায় আছে তা কেউ জানে না, তবে যেখানে আছে হয়তো ভালোই আছে। চিত্রা খুব কষ্ট লাগলো। সে ফারাজকে নিয়ে কতই না নোংরা চিন্তা করলো। মনে করেছিল ফারাজের বুঝি অবৈধ সম্পর্ক আছে।
আজকাল তো দুনিয়াতে লায়লা মামুন ভরে যাচ্ছে, সন্দেহ না করলেও এখন সন্দেহ জন্ম নেয়। তবে ফারাজ যে কত ভালো একটা কাজ করেছে, আশ্রম চালাচ্ছে, সেটা একবার অন্তত বললেই হতো। বিয়ের পর কোনোদিন তো বললো না। রাতের খাবার শেষ করে চিত্রার নড়াচড়া করতে মুশকিল হয়ে যাচ্ছিল। ফারাজকে বলতেই ফারাজ বলল, তাহলে একটু হাঁটাহাঁটি করি, খাবার হজম হয়ে যাবে বউ। চিত্রা রাজি হয়ে গেল। রাতের শহর নিস্তব্ধ হয়ে আছে। রাস্তার ল্যাম্পপোস্ট গুলো হালকা হলুদ আলোয় ছড়িয়ে দিয়েছে। দূরে কোথাও একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠছে। চিত্রা আর ফারাজ পাশাপাশি হাঁটছে। হেঁটে চলার শব্দটা তাদের মধ্যকার একমাত্র উচ্চারণের নীরবতায়। হঠাৎ হালকা বাতাসে চিত্রার শাড়ির আঁচল উড়ে এসে বারবার ফারাজের মুখে লাগতে থাকে। সে ঠান্ডা গলায় বলে, তোমার এই আঁচলটা আমার সাথে ঝগড়া করতে চাই নাকি? চিত্রা হেসে চোখ ফেরায়। অচেনা বাতাসের দোষ, আমি কিছু করিনি। ফারাজ কিছু না বলে এগিয়ে গিয়ে খুব যত্ন করে তার আঁচলটা গুছিয়ে দেয় কাঁধে। চিত্রা তাকিয়ে থাকে স্থির হয়ে। ততক্ষণে বাতাস থেমে গেছে। শুধু দুইজনের চোখ দুজনেই থমকে গেছে। সবসময় তো যত্ন করে গুছিয়ে দেবেন? চিত্রা নিচু গলায় জিজ্ঞাসা করলো। ফারাজ মৃদু হেসে বলল, যতদিন তোমার আঁচল আমার গায়ে এসে পড়বে ততদিন গুছিয়ে দেব। চিত্রা কিছু না বলে সামনের দিকে হাঁটতে থাকে। একটু পরে সে বোঝে পাশে ফারাজ নেই। সে পিছনে তাকায়। ফারাজ হাঁটা থামিয়ে দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত গভীরতা। কি হলো, থেমে গেলেন কেন? ফারাজ ধীরে এগিয়ে এসে চিত্রাকে নিজের কাছে টেনে নেয়। হালকা করে জড়িয়ে ধরে বলে, তোমার সঙ্গে হাঁটতে হাঁটতে মনে হয় একদিন তুমি হারিয়ে যাবে। তাই মাঝে মাঝে থেমে গিয়ে নিজেকে মনে করিয়ে দিই তুমি এখনো আছো, পাশেই আছো, থাকবে। চিত্রা তার বুকের কাছে মাথা রেখে বলে, আমি হারাবো না। যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আমি থেকে যাব। ফারাজ চিত্রার ওষ্ঠে চুমু বুলিয়ে দেয়। তুমি আঁচল ফেলে হাঁটো, আমি বিছিয়ে দেই বুক। তোমার ঠোঁটের পরশে লুকায়িত আমার না বলা সকল সুখ। সময় আরো গড়িয়ে যায়। চিত্রা হাঁটছে, কিন্তু গতি কমে গেছে। ফারাজ চিত্রার জুতোর দিকে তাকায়। উঁচু জুতা পরলে তার পা ছিলে যায়, তাও পরে। ফারাজ চিত্রাকে থামিয়ে দিয়ে নিচু হয়ে বলল, জুতোটা খুলে দেখি। কেন? পা দাও চুপচাপ, আর শাড়ি একটু তোলো। চিত্রা পায়ে গিয়ে শাড়ি একটুখানি ওপরে তোলে। ফারাজ পায়ের থেকে জুতা খুলে হাতে নিয়ে বলে, এবার হাঁটো, আর পায়ে ব্যথা করবে না কিন্তু। আমি কোলে নেওয়ার জন্য প্রস্তুত। চিত্রা লজ্জা ভরা চোখে মুচকি হেসে তাকালো ফারাজের দিকে। ফারাজ হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা তোমার কাছে তোমার স্বামী ফারাজ এলাহি কেমন? ওই যে গুটি আমের সাথে লবণ মরিচ আর সরিষার তেল মাখিয়ে খেলে লাগে যেমন। ফারাজ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। তারপর মৃদু হেসে বলল, তাহলে সাবধানে খেও, বেশি খেলে আবার আসক্ত হয়ে পড়বে। চিত্রা এক চিলতে হেসে বলল, হয়ে তো গিয়েছি, এখন ওষুধ নয়, আপনার ঠোঁটই একমাত্র প্রতিকার। পাকা মেয়ে, যেমন বাংলায় বললে তা ইংলিশটা বলতে পারবে? পাকিয়েছেন তো আপনি। ছিবো, আমার নামে এমন অপবাদ দিতে পারলে তুমি, শাস্তি হিসেবে কিন্তু আগুন সুন্দরীর আগুন নিভিয়ে দেব। কি দিয়ে শুনতে চাও? বলুন। ফারাজ হেসে বলল, জল দিয়ে। জলের মধ্যে কিন্তু বহু তফাৎ আছে। সব জল দিয়ে তো তোমার আগুন সুন্দরীর আগুন নেভানো সম্ভব নয়। অসভ্য একটা। তোমার প্রেমে আমি বেহাইয়া নির্লজ্জ, দুনিয়ার সবচেয়ে অসভ্য প্রেমিক পুরুষটাই হয়ে বেঁচে থাকতে চাই। একটা মোড়ে ঢুকতেই সামনে পড়লো স্টেশন। যে সেখানে ছোট্ট চায়ের দোকান খোলা। মানুষজন নেই, সব শূন্য। শুধু ধোঁয়া উঠছে কাগজের কাপ থেকে। ফারাজ একটা চায়ের কাপ নেয়, তারপর চিত্রার দিকে বাড়িয়ে দেয়। আজ ভাগ করে খাই। চিত্রা কাপে চুমুক বসিয়ে কাপটা ফারাজের দিকে এগিয়ে দেয়। চিত্রার ঠোঁটে গোলাপি লিপস্টিকের যেখানে আবছা দাগ লেগে আছে, ফারাজ ঠিক সেই জায়গা থেকেই চুমুক দেয়। তারপর পুনরায় এগিয়ে দেয় কাপটা চিত্রার দিকে। চিত্রা হালকা হেসে চায়ের কাপ নেয়। দুজনে বসে পড়ে স্টেশনের বেঞ্চে। হাত ধরে কাঁধে কাঁধ রেখে এক কাপ চা। দুইজনের ঠোঁট চুমুর মধ্যে লুকিয়ে থাকে না বলা কত অনুভূতি। হঠাৎ দূর থেকে একটা ট্রেন ছুটে আসে। হুইসেল শব্দ পুরো এলাকায় কাঁপিয়ে তোলে। ফারাজ চায়ের কাপ নামিয়ে চিত্রার দিকে তাকায়। তারপর কাছে। চিত্রা কিছু বুঝে ওঠার আগেই ফারাজ তার ঠোঁট ছুঁয়ে দেয় নিজের ঠোঁটে। ট্রেনের হুইসেলে চুমুর শব্দ ঢেকে যায়। শব্দ থেমে গেলে ফারাজ দীর্ঘ পরশও ধীরে ধীরে নেমে যায়। সে লজ্জায় রাঙা হয়ে যাওয়া চিত্রার দিকে তাকিয়ে বলে, তোমার ঠোঁট ছুঁয়ে বুঝলাম ভালোবাসার শব্দ নয়, সংবেদনে বোঝা যায়।